থেকে কোনো কিছু করতে পারবে না। এই যে আপনি বলছিলেন ইরানের যুদ্ধের সময় তেল আনার জন্য তাকে অনুমতি নিতে হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে যে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আনবে কিনা। এইরকম একটি আত্মঘাতী চুক্তি আমি বলবো অত্যন্ত গোপনীয়তার সাথে করেছে এবং পররাষ্ট্রমন্ত্রী কিন্তু আবার প্রকাশ্যে বলেছেন বিএনপি এবং জামায়াতে ইসলাম জানতো এবং তারা জানে এই চুক্তিটির বিষয়ে। কারণ কি এই ধরনের একটি আত্মঘাতী চুক্তি কেন অন্তর্বর্তীকালীন সরকার করলো? এই জিনিসটা আসলে এর উত্তরটা আমি দিতে পারবো না এই জন্য যে এটা চুক্তিটা আমি প্রত্যেকটা লাইন যখন আমি পড়লাম তখন আমার কাছে লিটারালি মনে হয়েছে যে এটা কোনো দেশপ্রেমিক মানুষের পক্ষে এতটা আত্মঘাতী চুক্তিতে কিভাবে রাজি হওয়া যায়, যে এটা আমাদের সে যেই দেশের মানুষই হোক সে নিজের দেশের স্বার্থের কথা মিনিমামও চিন্তা করবে না, তারা যেইভাবে ডিক্টেট করে দিয়েছে এক্স্যাক্টলি সেভাবে আমাকে চলতে হবে, তাহলে স্বাধীনতা সার্বভৌমত্বর ব্যাপারটা কতটা কার্যকর থাকছে। আর আপনি যেটা বললেন যে এখন বিএনপি এবং জামাতের সাথে আলাপ করেছে বলে দাবি করেছেন তিনি, কিন্তু দেখুন জামাত অন্তত প্রকাশ্যে বলেছেন আমাদের সাথে এরকম কোনো ব্যাপারে আলোচনা হয়নি। বিএনপি কিন্তু এই জিনিসটা অস্বীকারও করে নাই। এটা হচ্ছে সবচেয়ে ভয়ের ব্যাপার এবং দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, যে বিএনপি কিন্তু বলে নাই যে না আমাদের সাথে এসব ব্যাপারে কোনো আলোচনা হয়নি। এবং এটা যে বিএনপি কিছুটা হলে জানতো, সম্মতি আছে, এটা তো এ থেকেও বোঝা যায় খলিলুর রহমান যিনি হচ্ছে এই চুক্তির মূল নায়ক বাংলাদেশের পক্ষ থেকে, চুক্তিটা হচ্ছে বাণিজ্য চুক্তি, তাই এটার নাম হইতে হচ্ছে রেসিপ্রোকাল ট্রেড। বাণিজ্য চুক্তিতে যখন খলিলুর রহমান সাহেব আমেরিকা এসেছিলেন তিনি কিন্তু তখন কোনো বাণিজ্য মন্ত্রী ছিল না বাংলাদেশের, তিনি ছিলেন হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তাহলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে কেন এই ব্যাপারে আপনার এর অংশ হতে হয়েছিল? কারণ আপনার চুক্তিটা যে সবখানে উল্লেখ করা আছে, যেটা আমি বললাম যে আমেরিকার যে ইমিগ্রেশন, আমেরিকার যে জাতীয় নিরাপত্তা, আমেরিকার যে সাইবার সিকিউরিটি, এইসব ব্যাপারে বাংলাদেশ স্বপ্রণোদিত হয়ে আমেরিকার স্বার্থ রক্ষা করে কাজ করবে। তার মানে হচ্ছে আমেরিকার জাতীয় নিরাপত্তার হচ্ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, এর বাইরে গিয়ে কাজ করতে পারবে না। তো এই জন্যই উনি এসেছিলেন, মানে উনি হচ্ছে এটার মূল কারিগর। এবং উনাকে তো আসলে বর্তমান সরকারও পররাষ্ট্রমন্ত্রী হিসাবে রেখে দিয়েছে, তাতেও বোঝা যায় তাদের এই সম্মতিটা ছিল। আদারওয়াইজ তো তাকে, তিনি যেহেতু মানে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার যখন চলে গেল তাদের সাথে তিনিও চলে যেতে পারতেন এবং এটা নিয়ে আলোচনা করা যেত। এমনকি যুক্তরাষ্ট্রের মতো করে যুক্তরাষ্ট্রে যেমন কংগ্রেসে হিয়ারিং হয় তেমন ভাবে আমাদের সংসদে খলিলুর রহমান সাহেবকে হয়তো ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যেত যে এই চুক্তিটা আপনি কেন করতে গেলেন 3 দিন আগে। আপনি তো বলতে পারতেন যে এটা জরুরি চুক্তি, আমি জানি যে এটা বাংলাদেশের জন্য, মানে এটা আমেরিকার জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো, কিন্তু এটা আমার পক্ষে করাটা এটা সমীচীন না, কারণ 3 দিন পরে আমাদের দেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে। আমরা বরং এটা ড্রাফটটা করে রাখি, নতুন সরকার যখন আসবে তারা না হয় এটাকে সিগনেচার করবে। কথাটা তো উনি বলতে পারতেন, কিন্তু উনি কেন বললেন না এর জবাব তো ওনাকেই কোনোদিন দিতে হবে। ওনাকে যখন বলা হলো যে আত্মঘাতী চুক্তিটা আপনি কেন করলেন, উনি কিন্তু একবারও বলেননি যে না এটা আত্মঘাতী চুক্তি কিভাবে হয়, এটা তো আত্মঘাতী চুক্তি না, এটা তো বাংলাদেশের স্বার্থ রক্ষাকারী চুক্তি। এই কথাটা উনি একবারের জন্য কোথাও বলেন নাই। উনি যেটা বলেছেন এই চুক্তি করার আগে তো আমি আসলে বিএনপি জামাতের সাথে কথা বলেছি, তাই না? আমি এক্ষেত্রে আরেকটি বিতর্কিত বিষয় একটু তুলতে চাই, পলিটিক্যাল বিষয় চলেই আসলো, সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলতেন যে তিনি হয়তো ক্ষমতায় থাকতে পারবেন না যেহেতু তিনি আমেরিকার কাছে বাংলাদেশ বিক্রি করবেন না। এই ধরনের একটি চুক্তি কাইন্ড অফ বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হয়েছে, মানে সমস্ত হাত পা বেঁধে আমেরিকার স্বার্থ রক্ষা করা হয়েছে। তাহলে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাটি কি ঠিক হলো? এখন তো আসলে মানে 1 for 1 ঠিক না হলেও এমন ঘটনাটাই ঘটলো। সুতরাং শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাটা বলতেন আমরা জানি, উনি বলতেন সেন্ট মার্টিনসের রিগার্ডে, বিশেষ করে যে সেন্ট মার্টিনে যদি যুক্তরাষ্ট্রের ঘাঁটি করতে দেওয়া হয় তাহলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন, তিনি বাংলাদেশের স্বাধীনতাকে উনি সুরক্ষিত রাখতে চান এবং তিনি মাথা নোয়াননি। এবং সেটা যদি এই চুক্তির ব্যাপারেই তিনি এই মন্তব্যটা করে থাকেন যে এই জাতীয় একটা চুক্তির ড্রাফট আগেই করা হয়েছিল এবং তখন তিনি এটা করতে অস্বীকার করেছিলেন, সেটা শেখ হাসিনা নিজেই ভেরিফাই করতে পারবেন যে ইয়েস আমি এই চুক্তিটার কথাই বলছি, তাহলে তো আমি মনে করি তিনি সঠিকই ছিলেন। তাহলে তো ওনাকে আমাদের বলতে হয় যে তিনি দেশপ্রেমিকের কাজটাই তখন করেছিলেন, এটাই আমি বলবো।
তবে শেখ হাসিনা নিজে যদি বলে এই চুক্তিটা পড়ে নিয়ে যে হ্যাঁ দিস ইজ দ্য চুক্তি, এই চুক্তিটার ব্যাপারে আমি আপনাদের সাবধান করেছিলাম যে এমন চুক্তি করে আমি ক্ষমতায় থাকতে চাই না। এটা আর কি আমি যেটা বলতে চাচ্ছি, এটা ওনার কাছ থেকে এই ব্যাপারে যদি সাংবাদিকরা কথাটা জানতে পারে চুক্তিটা উনি পড়ার পরে, তাহলে আমি বরং বলবো অবশ্যই উনি সঠিক কাজটি করেছিলেন। এই আত্মঘাতী চুক্তিটি থেকে কি বাংলাদেশ বের হয়ে আসতে পারবে? এটা আমি চুক্তিটাতে আমি দেখেছি, এটা আত্মঘাতী চুক্তি হলেও এখানে দুটা প্রভিশন রয়েছে। এটা হচ্ছে যে আর্টিকেল 6-4 এনফোর্সমেন্টের কথা আছে, যে কিভাবে এটাকে কার্যকর করা হবে। এখানে বলা হচ্ছে এটা যদি কোনো পার্টি, দুই পার্টির মধ্যে আনফেয়ার মনে করে, তাহলে সন্তুষ্ট না হলে যুক্তরাষ্ট্র আগের অবস্থায় ফেরত যেতে পারবে বাংলাদেশের উপর সন্তুষ্ট না থাকলে। এটা গেল যুক্তরাষ্ট্রের কথা। এবং লাস্ট যে প্রভিশনটা, একেবারে লাস্ট দফা, সেটা হলো আর্টিকেল 6-5 বলা হচ্ছে টার্মিনেশন। টার্মিনেশনের কথা বলা হয়েছে 60 দিনের নোটিশ দিয়ে দুই পক্ষের যে কোনো পক্ষে চুক্তিটাকে বাতিল করতে পারবে। তো এইখানে হচ্ছে আমি মনে করি বাংলাদেশকে এইটা বাতিল করার প্রভিশনও আছে, এবং এটা বাতিল যে করতে পারবে এটা পরিষ্কার বলা আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা দফা আছে যেখানে হচ্ছে কিছু কিছু ব্যাপারে যে মডিফিকেশন অ্যামেন্ডমেন্টস নামে একটা দফা আছে আর্টিকেল 6-2। এটা যদি পার্টিগুলি কোনো কোনো ইয়েতে আর কি আর্টিকেলে সন্তুষ্ট না হয়, তাহলে তারা এগুলি নিয়ে দর কষাকষির সুযোগ আছে, তবে এটা অবশ্যই শর্ত সাপেক্ষে, যেটা আমেরিকাকে জিনিসটা এগ্রি করতে হবে। দর কষাকষির সুযোগ দিবে, কিন্তু অটোমেটিক সেটা যে এই জন্য এটা কার্যকর হয়ে যাবে এমন না। অর্থাৎ প্রকারান্তরে এখানে আমেরিকার সুযোগটাই বড় করে রাখা হয়েছে, যে আবারও বেশি করে ইচ্ছা করলে দর কষাকষি করা যাবে। তবে ক্লিয়ারলি চুক্তিটা বাতিল করার প্রভিশন শেষ দিকে রাখা হয়েছে, যে 60 দিনের নোটিশে বাতিল করা যাবে। এখন যদি বাতিল করতে হয়, তাহলে যেটা ঘটবে যে বাংলাদেশ তো হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য প্রধান রপ্তানিকারক দেশ, মানে রপ্তানি করি আমরা হচ্ছে এই যে তৈরি পোশাক। এবং এখান থেকে আমি যেটা বললাম যে অনেক 6-7 বিলিয়ন ডলারের রপ্তানি হয়। এখন এই আরেকটা প্রভিশন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দিয়েছে, একটা পজিটিভ প্রভিশন, এটা নিয়ে অনেকে পক্ষে বলে। এটা হচ্ছে বাংলাদেশের যে রেডিমেড গার্মেন্টস বা পোশাক, এগুলি যুক্তরাষ্ট্রের তৈরি করা তুলা, যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলা অথবা যুক্তরাষ্ট্রে উৎপাদিত কাপড় দিয়ে যদি এই গার্মেন্টগুলি বাংলাদেশে বানানো হয়, তাহলে সেই গার্মেন্টসগুলি যখন আমেরিকায় আসবে তখন শূন্য শুল্কের মাধ্যমে আসতে পারবে। তাহলে এখানে ভালো, শূন্য, এই কাপড়ের জন্য কোনো শুল্ক দিতে হবে না। কিন্তু কন্ডিশনটা হচ্ছে এর তোলা হতে হবে আমেরিকান, এর কাপড় হতে হবে আমেরিকান। আপনি আমি খুব ভালো করেই জানি যে চীন থেকে ভিয়েতনামের তুলনায় আমাদের তোলার, আমেরিকার তোলার কি দাম, এবং এটাকে এই দেশের দামে কিনে গিয়ে আপনি জিরো ট্যারিফে পাঠালেও আপনাকে এটা পর্তায় পোষাবে না, বাংলায় যেটা বলে আর কি। বাট সেই প্রভিশনটা তারা রেখেছে, এই মূলাটা ঝুলিয়েই বলেছে যে তোমাদের তো সবচেয়ে বড় বাণিজ্য আমাদের সাথে তৈরি পোশাকে আমরা জিরো ট্যারিফ করবো যদি তোমরা আমাদের কৃষকদের উৎপাদিত তুলা এবং আমাদের ফ্যাক্টরিতে উৎপাদিত কাপড় দিয়ে মানে পোশাক দিয়ে তৈরি করে আবার আমাদের দেশে পাঠাও। তখন তো ওই গার্মেন্টস কাপড়টির দাম অনেক বেশি হবে, কারণ তুলা এবং কাপড় আপনি ডলারের বিনিময়ে আমেরিকা থেকে নিচ্ছেন, খুবই এক্সপেন্সিভ আমেরিকার জিনিস। এই কথাটা পরিষ্কার বলা আছে যে এটা করা যাবে। একমাত্র ভালো একটা দিক যেটা হচ্ছে যে জিরো ট্যারিফের কথা আমি যেটা বললাম, সেটা হচ্ছে যে আর্টিকেল 5.3 টেক্সটাইল নামে একটা আর্টিকেল আছে, সেখানে বলছে। এখানেও আর একটু দেখুন যে ভালো যে প্রভিশনটা বাংলাদেশের জন্য রেখেছে, এইখানেও কিন্তু বলেছে যে এটা যে আনলিমিটেড অ্যামাউন্ট অফ ভলিউমের জন্য প্রযোজ্য হবে এমন না, যে যত খুশি তত না। এটা আর কি, এটা করা যাবে, আমেরিকার যতটা প্রয়োজন ততটা। এর এগেনস্টে গিয়ে আমি যে কথাটা বললাম যে আমেরিকা যে ধারাটা আমাদের দিয়েছে, এটা হচ্ছে আর্টিকেল 1.1 এর 2 নম্বর ধারা, যে যুক্তরাষ্ট্রের কোনো পণ্যের উপর কোনো কোটা থাকবে না, মানে কোনো পণ্যের উপরে কোনো কোটাই রাখা যাবে না। এটা তারা ঠিক যতটাই ঠিক মনে করবে ততটাই পাঠাতে পারবে। এর বাইরে কেউ আরো অনেকগুলো প্রভিশন তারা করেছে। আমার কাছে অনেস্টলি স্পিকিং এই চুক্তিটা আমি যখন পড়লাম, এখন আমার কাছে মনে হয়েছে, আমি যদি মনে করি যে আমরা
আমেরিকাতে বাস করি এখন আমরা, আমেরিকার হচ্ছে আমাদের সেকেন্ড কান্ট্রি, তাহলে চুক্তিটা হয়েছে আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে, এবং এটা যদি বাংলাদেশ না হয়ে ধরেন এটা ভিয়েতনামের সাথে হতো, তাহলে আমি বলতাম কি যে আমরা আমেরিকান হিসাবে এটাতে খুব প্রাউড, কারণ মানে আমরা সবই আমেরিকা পেয়েছি। আমেরিকা ফার্স্ট পলিসি বলতে ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছে সেটা সে সত্যি সত্যি করে দেখিয়ে দিয়েছে যে এটা সে পারে। কিন্তু যেহেতু জিনিসটা আমাদের মানে নেটিভ হোমের এগেনস্টে, তখন আমার কাছে বারবারই মনে হচ্ছিল আমি যে এরকম একটা চুক্তি একটা দেশপ্রেমিক মানুষের কাছে, দেশপ্রেমিক না, যে মানুষটা বেসিক সেন্স আছে দেশ বাংলাদেশ সম্বন্ধে, সে কিভাবে এরকম একটা চুক্তিতে রাজি হতে পারে। এটা আমার কাছে একদমই বোধগম্য না, একদমই না। আমার কাছে লিটারালি আমার কাছে মনে হচ্ছে আমার কাছে ঘুমাতে পারিনি আমার কাছে চুক্তিটা পড়ার পরে, যে আসলে কি এটা সম্ভব, এটাকে আমি পড়ছি কথাগুলো নাকি, যে এটা এরকম লেভেলের কথাবার্তা এটাতে লেখা, যে আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে মানে আমাদের বাণিজ্যকে দখল করে নিয়েছিল, শোষণ করেছিল, আমার কাছে মনে হয়েছে এটা নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসেবে ইউএস বাংলাদেশে যাবে, যদি তারা চায়, ইচ্ছা করলে প্রত্যেকটা ধারা তারা এখানে ইমপ্লিমেন্ট করতে পারবে, কারণ বাংলাদেশে কিছু করার থাকবে না, তারা এটাকে করছেই তো, অলরেডি করছে। এবং তবে এই যে যদি এটাকে ক্যান্সেল করতে হয় তাহলে তাদেরকে হয়তো রেমিফিকেশনের জন্য রেডি থাকতে হবে। ওরা তো, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তো খুবই আপনার প্রতিহিংসা পরায়ণ মানুষ, সে কোন দিক থেকে কিভাবে করবে আমাদের যে ইমিগ্রেশনের ক্ষেত্রে, আমাদের বাংলাদেশে অভিবাসীদের ক্ষেত্রে, আমাদের যে রপ্তানি, আমরা যে পোশাক রপ্তানি করি আমেরিকাতে, এই ক্ষেত্রে, তারপরে হচ্ছে আপনার স্যাংশন এমনকি দিয়ে দিতে পারে বাংলাদেশের উপর। ফর এক্সাম্পল, সে অনেক দেশের উপর তার স্যাংশন সে দিয়েছে, তো এরকম কি কি করতে পারে এটা আমার কাছে বোধগম্য না। তবে এটা বাতিল করার প্রভিশন কাগজে কলমে আছে। তো তবে দর কষাকষি করার যে প্রভিশনটা, দর কষাকষি করা যাবে বলছে, যদি কোনো কোনো ধারায় কেউ সন্তুষ্ট না হয় এটা নিয়ে বার্গেনিং করা যাবে। আমার মনে হয় ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, বাংলাদেশের পক্ষ নিয়ে নেগোসিয়েশন ডিপ্লোম্যাটিক টেবিলে কে করবেন? যিনি এই চুক্তিটি করেছেন গোপন ভাবে, তিনি তো এখন পররাষ্ট্রমন্ত্রী। তবে আমাদের তো প্রধানমন্ত্রী, আমরা আশা করতে হয় যে প্রধানমন্ত্রী তো একজন আছে, তিনি তো পররাষ্ট্রমন্ত্রীর উপরে, তিনি যদি এই জিনিসটা নিয়ে যদি আমাদের সংসদে ওপেন আলোচনা হয়, তাহলে তো আমি যেরকম আপনার সামনে আদ্যপান্তগুলি তুলে ধরলাম, এটা তো তখন, কারণ আনফর্চুনেটলি মনে করেন আপনার শোটা তো বাংলাদেশের 16 কোটি লোক দেখবে না, আমার কথাগুলি সেইভাবে প্রত্যেকে শুনবে না, ফর এক্সাম্পল। কিন্তু আমরা যদি সংসদে আলোচনা করি, তাহলে তো জিনিসটা অন্তত যারা বিরোধী দল, তারা তো সরকারের খুদ ধরার জন্য বসেই থাকে, তখন তারা যদি সব আলোচনাগুলি করে অন্তত, তাহলে জিনিসটা প্রকারান্তরে দেশে প্রচার হবে, তখন একটা চাপ তৈরি হবে যে এই ব্যাপারে আপনারা কিছু নেগোসিয়েশন করেন, পুরো বাতিল না করে দিল, হ্যাঁ, নেগোসিয়েশন করে চেষ্টা করেন জিনিসটা যাতে। আমি মনে করি কোন প্রভিশনগুলি নিয়ে নেগোসিয়েশন করা দরকার, এটা হচ্ছে আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে চুক্তি, এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাক, এখানে তৃতীয় কোনো দেশের সাথে চুক্তি করতে গেলে পারমিশন লাগবে, তৃতীয় কোনো দেশের সাথে আমাদের বাণিজ্য যাতে আমেরিকার থেকে বেটার না হয়ে যায় সেটা আপনাকে কনফার্ম করতে হবে। এই জিনিসগুলি থেকে বেরিয়ে আসার একটা উদ্যোগ নেওয়া যেতে পারে আমি মনে করি, তাদের বুঝিয়ে বললে যে তোমার আমার মধ্যে কি চুক্তি হবে, এটা আমাদের দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাক, এর বাইরে গিয়ে আমরা তো পৃথিবীতে আরো অনেক দেশের সাথে চলতে হয়, তাদের সাথে কি চুক্তি করব কি চুক্তি করব না সেটা আমরা আমাদের মতো করে বিবেচনায় রাখি। এরকমটা অন্তত যদি করা যায়, তাও আমি মনে করি যে এটা মন্দের ভালো হবে। কারণ এখন লিটারালি আমেরিকা যদি চায়, আপনি কোনো বাড়তি চুক্তিতে ঢুকতে পারবেন না যেটা আমেরিকার জন্য আপনার স্বার্থ হাসিল হবে না, অথবা আমেরিকার স্বার্থ হানি হবে, পরিষ্কার ভাবেই কথাগুলি লেখা আছে। একজন, যদিও খুব সিরিয়াস আলোচনা, কিন্তু তারপরে একজন একটি প্রশ্ন করেছেন, তাহলে কি আমাদের শুকুরের মাংস আমেরিকা থেকে আনতে হবে কিনা বাংলাদেশে? জি জি, এটার কথাটা আমি পত্রপত্রিকায় দেখেছি, শুকরের মাংস নিতে হবে, যে এটা বাধ্যতামূলক না, এটা কিছুটা ইয়ে আছে, কিছুটা ভুল বোঝাবুঝি আছে। ওরা বলছে, যেমন আমি মনে করেন যে আমরা যেমন বেকন তো আমরা খাই না, কিন্তু আপনি যদি মিডল ইস্টার্ন দোকানে যান সেখানে কিন্তু বেকন কিনতে পাওয়া যায়, ফর এক্সাম্পল হালাল বেকন পাওয়া যায় আর কি। হ্যাঁ, তারপরে যে আমরা যে হ্যাঁ, একইভাবে এটাতে আর্টিকেল 19-এ হালাল সার্টিফিকেশন ব্যাপারে কথা বলা আছে, এই যে আপনি দেখেন পরে হালাল সার্টিফিকেশন, এর মানে হচ্ছে যে এই কথাটা একটু দুষ্ট লোকেরা বলে যেখান থেকে শুকরের মাংস নিতে হবে, এরকম না। এটা হচ্ছে যে
আমেরিকার হালাল সোসাইটি আমাদের দেশে মাংস পাঠাবে, এগুলি ওরা সার্টিফাই করবে, কিন্তু বাংলাদেশ এটাকে চ্যালেঞ্জ করতেও পারবে না। যেটা বললাম যে আমেরিকার যে কোনো সার্টিফিকেট আমাদের মানতে হবে। ওরা হালাল না করেও যদি বলে যে আমরা হালাল সার্টিফিকেট দিয়েছি, কিনে নেব, অসুবিধা নাই। তবে তবে এটা আমি মনে করি যে এটা তাদের বেনিফিট ডাউট দেওয়া দরকার। এটা ঠিক না যে ওরা আর কি শুকরের মাংস কিন্তু আমাদের বাধ্য করবে। এটা হচ্ছে যে মাংসগুলি, যে আইটেমগুলির নাম বাংলাদেশে এসছে, যে বেকন, তাহলে আমরা বেকন খাবো। আমি যেটা বললাম, আমি নিজেই দেখেছি সমস্ত মিডল ইস্টার্ন দোকানেই হালাল বেকন পাওয়া যায়, হালাল কালবাসা পাওয়া যায়। এই জিনিসগুলি হয়তো হালাল জিনিসই যাবে, কিন্তু আপনি চিন্তা করেন যে আমেরিকার থেকে গরু কিনে বাংলাদেশের যদি মাংস কিনতে হয়, তাহলে এটা কোনোদিন সম্ভব কিনা। না, কারণ বাংলাদেশে অনেক রিচ পিপল আছে, খুব এটা মজার। তখন তারা আমেরিকান গরু, আমেরিকান বিফ খাচ্ছেন, সেটা স্ট্যাটাস আকারে সেটা বলতে পারবেন। সেটা হয়তো ঠিক আছে, কিন্তু এটার জন্য যে তারা বলছে যে তুমি যে বাংলাদেশের বিফ বিক্রি করবা, সেটা তো কম্পিটিটিভ হয়ে গেল আমার জন্য, সেটা তো তুমি করতে পারো না, তোমার ভর্তুকি সরাতে হবে। এই প্রভিশনটার কথা আমি উল্লেখ করলাম। যে তারপরে হচ্ছে যে ফার্মাসির ক্ষেত্রে, ফার্মাসির ক্ষেত্রেও অনেকগুলো আনপ্যাটেন্টেড ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট বাংলাদেশে প্রডিউস হয়ে যায় আর কি, প্যাটেন্ট লাগে না আর কি, এগুলি কিনতে পাওয়া যায় বাংলাদেশে। কিন্তু যুক্তরাষ্ট্র বলছে যে সমস্ত প্রোডাক্টেরই মান, মানে সম্মত মান যে ইয়ে হচ্ছে, এনশিওর করতে হবে, এবং এগুলি প্যাটেন্ট রাইট গুলি এস্টাবলিশ করতে হবে। তাতে করে যেটা হবে, বাংলাদেশের মানুষের জন্য হয়তোবা নিজের দেশের ওষুধ কেনাটাই তখন অনেক বেশি দাম হয়ে যাবে। আপনি যদি প্যাটেন্ট ল মেনে যদি বাংলাদেশে ওষুধ প্রস্তুত করতে হয় আর কি, তাহলে বাংলাদেশের কৃষি পণ্য, ফার্মাসিউটিক, ও আরেকটা জিনিস, আমি যেহেতু জিওলজিস্ট, এখানে বলা আছে যে বাংলাদেশের যে তেল গ্যাসের যে ইয়ে আর কি, যে আপনার অনুসন্ধান, খনিগুলো বা অনুসন্ধান, নতুন করে অনুসন্ধানের ক্ষেত্রে আমেরিকার ইয়েকে, কোম্পানিগুলোকে অগ্রাধিকার দিতে হবে, এবং তারা জিনিসটা গিয়ে এই দেশে তেল গ্যাসের ব্যাপারটা চাই। এটা হচ্ছে আপনার আর্টিকেল 5.1 ইনভেস্টমেন্টের ব্যাপারে। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ shall allow and facilitate US direct investment in its territory to explore, mine, extract, refine, process, transport, distribute and export critical mineral and energy resources. তাহলে বাংলাদেশ shall allow এবং ফেসিলিটেট ইউএস কোম্পানিগুলিকে বাংলাদেশের অভ্যন্তরে খনিজ সম্পদ অনুসন্ধান, আহরণ, বাজারজাতকরণে যাতে তারা ইয়ে করতে পারে, তারা ইনভেস্ট করতে পারে সরাসরি, এবং এটার জন্য অ্যালাউ করতে হবে। এবং এই টার্মগুলি নো লেস ফেভারেবল দেন ইট অ্যাকর্ডস টু ইটস ওন প্রাইভেট ইনভেস্টর্স, এবং যেসব কন্ডিশনে ইউএস কে অ্যালাউ করতে দিবে, সেটা কোনোভাবেই বাংলাদেশের যে আভ্যন্তরীণ যারা ইয়ে আর কি, মানে বিনিয়োগকারী, তাদের থেকে কোনো কম শর্ত আরোপ করে করা যাবে না। অর্থাৎ বাংলাদেশি বিনিয়োগকারীকে যে আপনি সুযোগ সুবিধা ভর্তুকি দিচ্ছেন, এক্স্যাক্টলি একই সুযোগ সুবিধা আমেরিকান কোম্পানিকে দিতে হবে এবং তাদেরকে অ্যালাউ করতে হবে। এটা হচ্ছে খনিজ সম্পদের ব্যাপারে। এবং আমি তো ধারাগুলির নাম্বার সহ বলছি, যে কেউ গিয়ে তখন ফ্যাক্ট চেক করতে পারবে। আর্টিকেল 5.1 ইনভেস্টমেন্টের কথা বলা আছে, সেখানে খনিজ সম্পদ থেকে শুরু করে সমস্ত যে জ্বালানি, যে অনুসন্ধান, বিপণন, মানে উত্তোলন, সব ক্ষেত্রেই আমেরিকার কোম্পানিকে বাংলাদেশি কোম্পানির সমান সুযোগ সুবিধা তৈরি করে দিতে হবে। আপনি বলছিলেন যে এই চুক্তিটি পড়ার পর আপনি ঘুমাতে পারেননি। আমারও এখন মনে হচ্ছে যে একজন সুস্থ মানুষের পক্ষে একটি দেশের বিরুদ্ধে গিয়ে এই ধরনের চুক্তি করতে পারে? এটা তো আমি টোটালি, আমার কাছে বোধগম্য না। এর বিনিময়ে আমি কি পাবো? আমাকে যদি আমেরিকাতে $1 বিলিয়ন দেয়, একটা কথার কথা, তা আমি তো মরে যাবো কয়েকদিন পরে। তা আমি কি করবো এটা নিয়ে? আমি কি কবরে যাব? আমি তো সারা জীবনের জন্য মির্জাফর হয়ে যাব জাতির সামনে। এটা কি সম্ভব? এটা তো আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক চুক্তির কথা শুনেছি, অসম চুক্তির কথা, কিন্তু এইভাবে খুঁটিয়ে পড়ার স্কোপ আমার কখনো হয় না। এই চুক্তিটা পড়ার পরে আমার মনে হয়েছে যে হাউ ইজ দ্যাট পসিবল? এটা একটা বাংলাদেশি মানুষ, যে বাংলাদেশ রক্ত তার ধমনীতে প্রবাহিত, সে বাংলাদেশকে এইভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়ে একটা চুক্তি কিভাবে করতে পারে? এবং এই চুক্তিটি নিয়ে বাংলাদেশের মানুষকে তেমন কিছু কিন্তু জানতেও দেওয়া হচ্ছে না। জানতে দেওয়া হচ্ছে না, কারণ প্রথমত এটাকে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এনডিএ বলে।
নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ওরা সই করেছিল, যেটাকে প্রকাশ করা যাবে না। কিন্তু এটা দেখা গেল যে আমেরিকার যে একটা মিনিস্ট্রির মতো আছে, এটার নাম হচ্ছে ইউএসটিআর, মানে ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, মানে বাণিজ্য প্রতিনিধি আর কি, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি। তারা বিদেশের সাথে বাণিজ্য চুক্তিগুলি করে। তারা তাদের যে বাহাদুরি, যে আমরা বাংলাদেশে কত সাকসেসফুল একটা চুক্তি করেছি, এইটা মানে ডোনাল্ড ট্রাম্পের গুণগান গাইতে গিয়ে যে আমরা কত সাকসেসফুলি চুক্তিটা করলাম বাংলাদেশের সাথে, আমেরিকার মার্কেট ওপেন করলাম 175 মিলিয়ন দেশের লোকের কাছে, আমাদের ইনভেস্টমেন্ট বাড়ালাম, আমাদের কৃষকদের মানে ব্যবসার সুযোগ করে দিলাম। এটা করতে গিয়ে তারা তাদের ওয়েব পেজে চুক্তিটার 3 পেজের একটা সামারি, 32 পৃষ্ঠার চুক্তির 3 পেজ সামারি তারাই পাবলিশ করেছে, যেখানে পড়লে আপনার কাছে মনে হবে, ওরা কিন্তু করেছে ওদের পার্সপেক্টিভ থেকে, ওরা বলছে দেখো আমরা কত বেশি অ্যাচিভ করতে পেরেছি। সেটা আপনি পড়লে আপনার কাছে মনে হবে মাই গুড। এবং আপনার কাছে অনুরোধ থাকবে, আমার এই 3 পেজের একটু চুক্তিটি লাগবে, আমরা সেটি আমাদের এই অনুষ্ঠানের সময় সেটি আবার আপনাদের দেখাবো দর্শক, কারণ এটি জানতে হবে যে আপনার যে রাজনৈতিক দলই আসুক, আমরা কোনো রাজনৈতিক পক্ষে না, আমরা দেশের পক্ষের মানুষ। দেশের স্বার্থ রক্ষা করার জন্য ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান খুব সুন্দর করে বলছিলেন, অ্যাজ এ আমেরিকান হিসেবে হয়তো গর্ববোধ হতে পারত, কিন্তু যেহেতু এটি আমাদের জন্মভূমির বিরুদ্ধে হয়েছে, সেটি অবশ্যই চিন্তার বিষয়। এবং এর ফলে কৃষি এবং সব ধরনের দ্রব্যমূল্যের দাম যেমন বৃদ্ধি পাবে, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের নিরাপত্তা, আমাদের স্বাধীনতা সব জায়গায় খর্ব হবে। কি বলবেন আপনি উপসংহারে? আজকে আসলে আমি এই চুক্তিটি নিয়ে হালকা আমি যখন পড়েছি তখনই আমার মনে হচ্ছে এটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা দরকার, আমার অনুষ্ঠানে তথ্যগুলো দেয়া দরকার। দর্শক আপনারা চিন্তা করবেন যে এই ধরনের চুক্তি কিভাবে একটি দেশ করতে পারে আরেকটি, এবং আপনি বলছিলেন যে সুস্থ মানুষের পক্ষে করা সম্ভব না। আমি কখনো চিন্তা তো আনতে পারি না যে আমি সমতার চুক্তি চাই আমেরিকার সাথে। আমি যদি আমেরিকান পয়েন্ট অফ ভিউ থেকে বলি, চুক্তি হোক সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, শ্রদ্ধার ভিত্তিতে, আমরাও যাতে লাভবান হই, এরাও লাভবান হয়। আমরা এত ভারতের এগেইনস্টে কথা বলেছি, আর এই ধরনের চুক্তি আমেরিকার সাথে করেছি এবং ভারতের সাথে চুক্তিগুলি তো আমরা শুনে আসছি যে অসম চুক্তি। এখন শেখ হাসিনা বিরোধী লোকেরা এটা ক্ষমতায় আছে, তারা তো একটা চুক্তি এরকম পাবলিশ করে দেখালো না যে দেখো কতটা অসম সেই চুক্তিটা। তার মানে হচ্ছে এগুলি রাজনৈতিক বয়ান ছিল এখন মনে হয়, কারণ তাদেরই তো পক্ষে যাবে জিনিসটা, যে দেখো ভারতের সাথে শেখ হাসিনা কত বড় বড় অসম চুক্তি করেছিল। এটা একটা সেভাবে এখনো পাবলিশ করে নাই। কিন্তু যে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিটা, প্রথমত তো যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্টই 3 পৃষ্ঠারটা করলো, আমি যেটা বললাম। তারপরে আপনি যখন গুগলে গিয়ে সার্চ করেন তখন 32 পৃষ্ঠার চুক্তিটা পাওয়া যায়, এবং 32 পৃষ্ঠা আমি ইয়ে করেছি, মানে কি বলে, শুধু প্রিন্ট করি নাই, আপনি দেখতেই পাচ্ছেন আমি পড়েছি, দাগ দিয়েছি, প্রত্যেকটা লাইনে লাইনে পড়েছি, প্রত্যেকটা লাইনে লাইনে আমি যে নোট নিয়েছি। এটা হচ্ছে যে পুরো 32টা পৃষ্ঠার চুক্তিও পাওয়া যায়। তাহলে এটা কারোর মন গড়া কথা না। কিন্তু দুঃখজনক হচ্ছে যে বাংলাদেশের সাংসদদের মধ্যে হয়তোবা তিনি সরকারি দলে এখন না, এই জন্য একমাত্র রুবিন ফারহানা এই জিনিসটা নিয়ে কথা বলতে উদ্যোগী হয়েছেন সংসদে, এবং তাকে ধমক দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে যে আপনি যে পয়েন্ট অফ অর্ডার নিয়ে কথা বলবেন, পয়েন্ট অফ অর্ডার নিয়ে কথা বলা মানে হচ্ছে চলমান যে ইস্যু নিয়ে কথা হচ্ছে সেই ব্যাপারে আপনার কথা বলতে হবে। কিন্তু আপনি তো এই ব্যাপারে তো আমরা এখন কথা বলছি না, এটা কেন, এই কথাটা কেন আপনি এখানে নিয়ে আসলেন, আপনি এটা করতে পারেন না, এটা বলে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটা যাতে আলোচনা করা যায় সেটাও নিশ্চয়ই তিনি ইচ্ছা করলে হয়তোবা একটা প্রস্তাব তুলতে পারবেন সংসদে, এবং এটা নিয়ে বেশি দেরি করলে পরে যদি কার্যকর হয়ে যায় তখন কিন্তু এটাকে বাতিল করা কঠিন হবে। তা আমার মনে হয় এখন সরকার যদি এটার উদ্যোগ না নেয়, এটা আমি তো উদ্যোগ নিলে কোনো লাভ হবে না। এমনকি যে কিছুটা প্রভিশন যেগুলি আছে যে দর কষাকষি করার, সেগুলিও অন্তত করতে পারে, যে আমাদের টোটালি বাতিল যদি নাও করে, যে কিছু কিছু প্রভিশন যেগুলি আমাদের থার্ড পার্টিকে জড়ানো হয়েছে বারবার, তৃতীয় দেশ লাভবান হয় এমন কিছু করা যাবে না, তৃতীয় দেশের কোনো কাজে যদি আমেরিকার স্বার্থহানি হতে পারে অথবা জাতীয় স্বার্থ বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকে, সেটাতে বাংলাদেশ কোনোভাবেই প্রবেশ করতে পারবে না। তো এই জাতীয় যে বাইন্ডিং, এবং এটাকে বাইন্ডিং চুক্তি বলা হচ্ছে, অর্থাৎ
আইনি দলিল আর কি। তো সেই প্রভিশনগুলি থেকে যদি বেরিয়ে আসা যায় অন্তত, যে চুক্তিটা অন্তত ক্ষতিকারক হলেও দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে, এখানে তৃতীয় পক্ষের সাথে আমরা কি করব এটা যাতে নিয়ে ডিল করতে না হয়। কারণ দেখুন, আমাদের সাথে আমাদের সবচেয়ে বড় বাণিজ্য পার্টনার হচ্ছে লাভজনকভাবে চায়না। আপনারা জানেন কারণ চাইনিজ জিনিসপত্র সস্তা। এখন আমাদেরকে যদি বলে যে না, চায়না তো আমাদের শত্রু দেশ এবং এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, সুতরাং তাদের কাছ থেকে বাণিজ্য তোমরা করতে পারবা না, এটা চুক্তিতে পরিষ্কার উল্লেখ করা আছে। সুতরাং তাহলে তো আটকে যাওয়া হলো। আমাদের পারমাণবিক চুল্লি $13 বিলিয়ন খরচ করে করা হলো, এটাকে ছাড় দিয়েছে যেহেতু এটা অলরেডি হয়ে গিয়েছিল। কিন্তু এটার যদি যন্ত্রাংশ নষ্ট হয়ে যায় এবং তখন তারা যদি বলে যে না, রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক এখন অনেক খারাপ, তোমরা এখান থেকে এটার কেনা উচিত না, পারমাণবিক কোনো কিছুই, পরিষ্কার পারমাণবিকের কথা উল্লেখ করা আছে, তাহলে আমরা এটা পারবো না। প্লাস হচ্ছে আরেকটা যে পারমাণবিক চুল্লি করব, সেটা করতে হবে অ্যাবসলিউটলি আমেরিকার কাছ থেকে, কারণ পারমাণবিক চুল্লিতে চীনের কাছ থেকে সস্তায় করা যায়, রাশিয়ার কাছ থেকে করাই যায়, দেখলাম আমরা। এমনকি ভারতের আজকাল সক্ষমতা তৈরি হয়েছে নিজেরা করার। কিন্তু নো, যদি পারমাণবিক চুল্লির কথা আসে তাহলে অ্যাবসলিউটলি ইট হ্যাজ টু কাম ফ্রম ইউএস। সবকিছুর জন্য অনুমতি নিতে হবে আমেরিকার কাছ থেকে। মানে এখন বাংলাদেশ যদি যে কোনো বাণিজ্য, সামরিক সবকিছুই তার আগে কিছু করার আগে আমেরিকার অনুমতি চাইবে যে আমি কি এটি করতে পারবো কিনা, তারপরে অনুমতি দিলে তারপরে বাংলাদেশ এটি করতে পারবে। এটি আসলে কোনোভাবেই মানে আমাদের মতো যারা সাধারণ মানুষ, যারা আমরা একটু দেশকে নিয়ে ভাবি, বাংলাদেশকে ভালোবাসি, তাদের জন্য আসলে খুব হৃদয় বিদারক। খুবই হৃদয় বিদারক। 3 পৃষ্ঠার ডকুমেন্টে যেটা বললেন, এটা গুগল করলে আপনিও পাবেন, বা আমি নিজেই এটাকে আপনাকে ফরওয়ার্ড করে দেব। আপনি গুগলে গিয়ে যদি যেই কথাটা এখানে লেখা আছে এটা শুধু লিখেন, তাহলেই এটা পাওয়া যাবে। এটা হচ্ছে যে ফ্যাক্ট শিট, এটা জাস্ট টাইপ করলেই এই ডকুমেন্টটা প্রথমেই চলে আসবে, এবং তখন আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। মানে একের অক্ষর অক্ষরে যে প্রথম লাইনটা আছে এটা লিখে ফেললেই আপনি দেখলেন যে এটা ইয়েতে চলে আসবে। এমনকি গুগলে যদি বলেন যে ইউএস বাংলাদেশ রেসিপ্রোকাল ট্রেড, তাহলেই দেখবেন যে অনেক ডকুমেন্ট আসবে, ক্লিক করলেই দেখবেন যে এই ডকুমেন্ট। সেটি দর্শকদের আমি ফ্যাক্ট সহই দিতে চাই, সে কারণেই বললাম যে আমেরিকার সাথে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তিটি হয়েছে এটি কতটা আত্মঘাতী, কাইন্ড অফ বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, আজকের মতো উপসংহারে কি বলবেন? আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, আপনি সুন্দর করে রিসার্চ করে, কারণ আমি ফ্যাক্ট গুলোই জানাতে চেয়েছি দর্শকদের। না, আমি উপসংহারে বলবো যে আসলে যে যুক্তরাষ্ট্রে আমরা বাস করি, যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা হোক, কিন্তু আমাদের স্বার্থ বিঘ্নিত, বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত করে না সে অর্থে। বরং আমি মনে করি যুক্তরাষ্ট্র একটা বড় দেশ হিসেবে অন্য কোনো দেশের, ছোটখাটো দেশের থেকে এত বেশি একতরফা অ্যাডভান্টেজ নিক, এটা আসলে মোটেও কি বলে যে এটা কোনো মানবিক কাজ না। সেই হিসাবে আমি মনে করি যুক্তরাষ্ট্র চিন্তা করবে যে জিনিসটাকে আমাদেরকে কোনো কোনো বিষয়ে ছাড় দেওয়া যায় কিনা। আর বাংলাদেশের জন্য আমি মনে করি জিনিসটা জাতীয় লেভেলে শুধু যারা প্রগতিশীল, শুধু যারা বামপন্থী লোকজন বাংলাদেশে, তারা জিনিসটা নিয়ে আলোচনা করছে। এটা যেহেতু একটা ফ্যাক্ট, এটা আসলে বাংলাদেশের একটা ইলেক্টেড সংসদ আছে বর্তমানে, সেই সংসদে অবশ্যই আলোচনা হওয়া দরকার। এবং আলোচনা হওয়ার পরে যদি আমাদের বর্তমান সরকার মনে করে যে না, তারপরে চুক্তিটা আমরা কোনো মানে বাতিল করার কিংবা এটাকে মডিফাই করার উদ্যোগ নিব না, তাহলে এটা তাদের জন্যই বুমেরাং হয়ে ফেরত আসবে। কারণ মানুষ এটার বিরুদ্ধে ডেফিনেটলি খেপে যাবে এবং তখন তাদেরকে নেক্সট টাইম হয়তো বা তাদেরকে ইলেক্ট করতে চাবে না। সুতরাং বর্তমান যে সরকার, তাদের নিজের স্বার্থেই জিনিসটা দেশপ্রেমিক মানে দৃষ্টিকোণ থেকে এটা মডিফাই করার কিংবা কিছু কিছু বাতিল করার, কিছু কিছু প্রভিশন বাতিল করার উদ্যোগ নেওয়া দরকার। যদি না নেয় তাহলে জাতি তো ক্ষতিগ্রস্ত হবেই, এই সরকারে যারা আছে তারা যদি মনে করে তারা পার পেয়ে যাবে, আমি মনে করি না। কারণ আজকাল হচ্ছে ডিজিটাল যুগ, বাংলাদেশের সমস্ত মানুষ কিন্তু ওভার দ্য টাইম এই চুক্তির সমস্ত প্রভিশন গুলি আস্তে আস্তে জেনেই যাবে এবং তারা দেশপ্রেমিক ভাবে অবশ্যই এটা দাবি করবে যে এই যে বর্তমান সরকার, তারা দেশপ্রেমিক হলে কেন এই ব্যাপারটা নিয়ে কথা বললো না, তারপরে যে তাদেরকে তারা সমর্থন করবে ভবিষ্যতে, সেটা আমি মনে করি না। সুতরাং এটা এই সরকারের মানে আপনি বালুতে মুখ লুকিয়ে রাখলে প্রলয় বন্ধ হয় না। সেটা এই সরকার যদি মনে করে আমরা এটাকে অ্যাড্রেস করবো না, মানে
ছাই চাপা দিয়ে রেখে দিব, তাতেই তারা পার পেয়ে যাবে আমি মনে করি না। কারণ এত বড় একটা বিধ্বংসী চুক্তি, এটাকে জাতি হিসাবে সোনার এটার আমাদের অ্যাড্রেস করতেই হবে, এবং এর জন্য যদি আমাদের বড় কোনো ধরনের মাসুলও দিতে হয়, তবুও এই যে দাসত্বের চুক্তি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। কারণ এটার ভিতরে থাকলে বরং অনির্দিষ্ট কালের জন্য আমরা এক ধরনের বন্দি দশায় করে যাব দেশ হিসাবে। আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা আমাদের অধিকার সেভাবে যে চর্চা করতে পারবো পৃথিবীতে অথবা পৃথিবীর মঞ্চে, সেটাই আমি নিশ্চিত না এটা থেকে যদি বাইরে না আসে। অসংখ্য ধন্যবাদ।